গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের একটি গল্প বৃহন্নলা শেষ পর্ব। বছর 3 পরের কথা। সন্ধ্যা 7টার মতো বাজে। একটা সেমিনার টক তৈরি করছি। বিষয় পরিবেশ দূষণে পলিমারের ভূমিকা। চারদিকে কাগজপত্র, চার্ট, গ্রাফ নিয়ে বসেছি। সব এলোমেলো অবস্থায় আছে। ঠিক করে রেখেছি কাজ শেষ না করে উঠব না। মার্ফিস ল বলে একটা ব্যাপার আছে। মার্ফিস বলে এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং। আমার বেলাও তাই হলো। একের পর এক সমস্যা হতে লাগলো। লিখতে গিয়ে দেখি বল পয়েন্টে কালি আসছে না। কালির কলম নিয়ে দেখা গেল ঘরে কালি নেই। একের পর এক টেলিফোন আসতে লাগলো। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এতদিন থাকতে আজই ব্যস্ত হয়ে উঠলেন আমার সঙ্গে কথা বলার জন্য। তাদের কথাও দেখি অনেক জমে আছে, কিছুতেই শেষ হয় না। আমি টেলিফোন রিসিভার উঠিয়ে রাখলাম। দোকান থেকে 1 ডজন বল পয়েন্ট আনিয়ে বসলাম। আর তখন আমার বড় মেয়ে বলল, বাবা, একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি বিরক্ত গলায় বললাম, তোমাকে না বলেছি কেউ এলে বলবে আমি বাসায় নেই। আমার মেয়ে বলল, আমি মিথ্যা কথা বলতে পারি না বাবা। মিথ্যে কথা বলতে পারো না মানে? আমার তো ধারণা তুমি সারাক্ষণই মিথ্যে কথা বলো। মঙ্গলবারে বলি না, মঙ্গলবার হচ্ছে সত্য দিবস। অনেক কষ্টে রাগ সামলালাম। কিছুদিন আগে কি একটা নাটকে দেখিয়েছে মঙ্গলবার সত্য দিবস, সেদিন মিথ্যা বলা যাবে না। আমি মনের বিরক্তি চেপে রেখে বসার ঘরে ঢুকলাম। অপরিচিত এক ভদ্রলোক বসে আছেন। অসম্ভব রোগা, লম্বা একজন মানুষ, যাকে দেখলেই সরল রেখার কথা মনে হয়। এই গরমে গলা একটা মাফলার, চোখে মোটা চশমা। ভদ্রলোক বসে আছেন মূর্তির মতো, মনে হচ্ছে ধ্যানে বসেছেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 50-এর মধ্যে। লম্বাটে মুখ, দাড়ি আছে, চুল লম্বা, দাড়ি চুল, পরনে কালো কোট, সবই কেমন যেন এলোমেলো। প্রথম দর্শনে মনে হয় ভবঘুরে ধরনের কেউ, তবে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এই ভাবটা চলে যায়। মনে হয় লাজুক ধরনের একজন মানুষ এসেছেন। যে কোনো কারণই হোক, মানুষটা বিব্রত বোধ করছেন। আমি বললাম, আপনি কি আমার কাছে এসেছেন? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, জি। আজ আমি একটা বিশেষ কাজে ব্যস্ত। আপনি কি অন্য একদিন আসতে পারবেন? জি, পারি। তাহলে তাই করুন। জি, আচ্ছা। বলেই ভদ্রলোক আবার বসে পড়লেন। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভদ্রলোক বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে। আপনি বোধহয় লক্ষ্য করেননি, আমি সঙ্গে ছাতা আনিনি। বৃষ্টিটা কমলেই চলে যাব। আমি ফিরে এসে আমার কাজে মন দিলাম। 3 ঘন্টা এক নাগাড়ে কাজ করলাম। অসাধ্য সাধন যাকে বলে। আর কোনো ঝামেলা হলো না। মার্ফি সাহেবের আইন দেখা যাচ্ছে সবসময় কাজ করে না। আমি ভুলেই গেলাম যে বসার ঘরে একজন ভদ্রলোক বসে আছেন। কী কারণে যেন বসার ঘরে গিয়েছি। ভদ্রলোককে দেখে চমকে উঠলাম। আপনি আছেন এখনও? জি। বৃষ্টি তো থেমে গেছে। তা গেছে, কিন্তু কাউকে কিছু না বলে যাই কি করে? আমি লজ্জিত বোধ করলাম। ভদ্রলোক দীর্ঘ সময় একা একা বসে আছেন। বসার ঘরে কেউ আসেননি, কারণ আমার টিভি শোবার ঘরে। সবাই টিভির সামনে চোখ বড় বড় করে বসে আছে। টিভিতে নিশ্চয় কোনো নাটক হচ্ছে। আমি বললাম, আপনাকে কি ওরা চা দিয়েছে? জি না। চা খাবেন 1 কাপ? আরেকদিন যখন আসবো তখন খাবো। আমি বললাম, আরেকদিন আসার দরকার নেই, আজই বলে ফেলুন। চট করে কি বলতে পারবেন? না, পারবো না। আমি আরেকদিন আসবো। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম মিসির আলী। আমি কি আপনাকে চিনি? জি না, চেনার কোনো কারণ নেই। আমি অ্যাবনর্মাল সাইকোলজি বিষয়ে পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষক। আমার সঙ্গে আপনার যোগাযোগের কারণটা আমি বুঝতে পারছি না। আরেকদিন যখন আসবো আপনাকে বুঝিয়ে বলবো। আজ যাই, রাত হয়ে গেছে। ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে বেশ আত্মভোলা লোক বলেও মনে হলো। একটা পলিথিনের ব্যাগ ফেলে গেছেন। ব্যাগে একটা পাউরুটি এবং ছোট ছোট 2টো কলা। মনে হচ্ছে ভদ্রলোকের সকালবেলার নাস্তা। আমি বুঝতে পারলাম না অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক আমার কাছে ঠিক কী চান।
আমার আচার আচরণে অস্বাভাবিক কিছু তো নেই। রহস্যটা কি? 1 সপ্তাহ পর ভদ্রলোক আবার এলেন। আমি দরজা খুললাম। ভদ্রলোক বললেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি বললাম, পারছি। আপনার নাম মিসির আলী। আপনি অ্যাবনর্মাল সাইকোলজির একজন অধ্যাপক। গত সপ্তাহে আমার এখানে এসে একটা পাউরুটি এবং 2টো কলা ফেলে গেছেন। ভদ্রলোক হেসে ফেললেন। হাসিটি সুন্দর, শিশুর সারল্য মাখা। আজকাল মাপা হাসি ছাড়া আমরা হাসতে পারি না। মিসির আলী বললেন, আপনার মেয়েটাকে একটু ডাকবেন, তার জন্য 1 প্যাকেট চকলেট এনেছি। আমি খানিকটা বিরক্ত হলাম। অপরিচিত লোক দামি চকলেটের প্যাকেট নিয়ে এলে বুঝতে হবে কিছু ব্যাপার আছে। আবার চকলেট কেন? আপনার জন্য তো আনিনি। আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দের মানে আপনি কোনো রকম অস্বস্তি বোধ করবেন না। এই উপহারে কোনো রকম স্বার্থ জড়িত নেই। আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি। আমি খানিকটা লজ্জিত বোধ করলাম। ভদ্রলোককে ঘরে বসিয়ে চকলেটের প্যাকেট ভেতরে পাঠিয়ে দিয়ে বললাম, কি করতে পারি আপনার জন্য? মিসির আলী বললেন, আপনার কাছে আমার 1 কাপ চা পাওনা আছে। ওই পাওনা চা খাওয়াতে পারেন। চা আসবে, এখন আসল ব্যাপারটা বলুন। আপনার কি কোনো তাড়া আছে? না, তাড়া নেই। আমি আপনার কাছে সুধাময় বাবু সম্পর্কে কিছু জানতে এসেছি। আপনি যদি কষ্ট করে বলেন। আমি বিস্মিত হয়ে বললাম, সুধাময় বাবুকে? আপনি এই নামে কাউকে চেনেন না? জি না। সুধাময় বাবুর বাড়িতে আপনি কি 1 রাত কাটাননি, যেখানে আপনার একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়? আপনি কি সুধাকান্ত বাবুর কথা বলছেন? নাম সুধাকান্ত হতে পারে। গল্পটা আমাকে যে বলেছে সে সম্ভবত নামে গণ্ডগোল করেছে। আমি বললাম, আপনি কি আমাকে দয়া করে গুছিয়ে বলবেন ব্যাপারটা কি? সুধাকান্ত বাবুকে আমি ঠিকই চিনি। একটা অসাধারণ গল্প তার মুখ থেকে শুনেছি। আপনার সঙ্গে সেই গল্পের কি সম্পর্ক বুঝতে পারছি না। মিসির আলী বললেন, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে রহস্যময় ব্যাপারগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার ঠিকই ঘটে, আবার অনেক কিছু ঘটে যেগুলো আপাত দৃষ্টিতে খুবই রহস্যময় মনে হলেও আসলে রহস্যময় নয়। আমি ব্যাপারটা বুঝতে চাই। সুধাকান্তবাবুর চরিত্র আমাকে খানিকটা কৌতূহলী করেছে, কারণ ওর চরিত্রে কিছু অস্বাভাবিক দিক আছে। ওই সম্পর্কে আমি ভালোভাবে জানতে চাই। তাছাড়া আপনার গল্পটাও বেশ মজার। এর মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যা প্রচলিত ভূতের গল্পে থাকে না। আপনি কি ভূতের গল্প নিয়ে গবেষণা করবেন নাকি? জি না, কিছু কিছু গল্পের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন জন্ম নেয়। ব্যাপারটা কি ভালো মতো জানতে ইচ্ছে করে। আমার গল্প আপনি কার কাছ থেকে শুনেছেন? আপনার এক ছাত্রের মুখে শুনেছি। সে শুনেছে আপনার কাছে। নাম হচ্ছে রুস্তম। তার কাছ থেকে আমি আপনার ঠিকানা নিয়েছি। আপনি বলেছিলেন গল্পটাতে মজার কিছু এলিমেন্ট আছে। সেগুলো কি? যেমন ধরুন কুকুরের ব্যাপারটা। একদল কুকুর সুধাকান্ত বাবুকে ঘিরে ধরল। তারপর তাকে ঘিরে চক্রাকারে হাঁটতে লাগলো এবং একটি বিশেষ কুকুর তাকে নিয়ে যেতে লাগলো। যেখানে নিয়ে গেল সেখানে একটা যুবতীর নগ্ন মৃতদেহ, যাকে কিছুক্ষণ আগে হত্যা করা হয়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, এরকম কিছুই কিন্তু গল্পে নেই। কোনো নগ্ন যুবতীর মৃতদেহ পড়েছিল না। একটি বালিকার ডেড বডি ছিল, তার পরনে ছিল শাড়ি। মিসির আলী হাসতে হাসতে বললেন, আমিও তাই ভাবছিলাম। গল্প যখন একজনের মুখ থেকে অন্যজনের মুখে যায় তখন ডালপালা ছড়ায়। অনেক সময় মূল গল্প খুঁজে পাওয়া যায় না। এই জন্যই আমি এসেছি আপনার মুখ থেকে গল্পটা শোনার জন্য। যদি আপনার কষ্ট না হয়। আমার কোনো কষ্ট হবে না। আমি আগ্রহ করে গল্পটা বলবো। মিসির আলী কোটের পকেট থেকে নোট বই এবং কলম বের করলেন। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কি নোট করছেন নাকি? 2-1টা পয়েন্ট লিখে রাখবো। আমার স্মৃতিশক্তি ভালো, তবু মাঝে মাঝে কিছু নোট রাখি। স্মৃতি মানুষকে প্রতারণা করে, লেখা করে না। চা চলে এলো। চা খেতে খেতে ভদ্রলোক গল্প শুনলেন। তবে গল্প বলে আমি কোনো আরাম পেলাম না। ভদ্রলোক গল্পের মাঝখানে একবারও বললেন না, অদ্ভুত তো। তারপর কি হলো? কি আশ্চর্য! তিনি পাথরের মতো মুখ করে গল্প শুনলেন এবং গল্প শেষ হওয়া মাত্র বললেন, আচ্ছা তাহলে যাই, আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আমি বললাম, আপনার কাজ হয়ে গেল? জি। গল্পটা কি আপনার কাছে অদ্ভুত মনে হয়নি? জি না, ভূতের গল্প সাধারণত এরকমই হয়। নতুনত্ব কিছু নেই। আমার শুধু একটা প্রশ্ন, মেয়েটার ডেড বডি শেষ পর্যন্ত কি হয়েছিল? তার মানে? এই জাতীয় গল্পের ডেড বডি শেষ পর্যন্ত থাকে না, বাতাসে মিলিয়ে যায় কিংবা কুকুরে খেয়ে ফেলে।
আপনি জানেন কি হয়েছিল? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। আপনি গল্পটায় কিছুই বিশ্বাস করেননি, তাই না? জি না। কেন, দয়া করে বলবেন কি? এই জাতীয় ভয়াবহ অভিজ্ঞতা যখন হয়, মানুষ খুব কনফিউজড অবস্থা থাকে। কোনো ঘটনাই সে পরিষ্কার দেখে না। যা দেখে তাও গুছিয়ে বলতে পারে না। অথচ আপনার সুধাকান্তবাবু চমৎকারভাবে সব বর্ণনা করলেন। অতি সূক্ষ্ম ডিটেলও বাদ দিলেন না। এই জিনিস পাওয়া যায় তৈরি করা গল্পে। আমি বললাম, সব মানুষ তো একরকম নয়। কিছু কিছু মানুষ বিপর্যয়ের সময় মাথা ঠান্ডা রাখে। তা রাখে, যেমন আমি নিজেই রাখি। তারপরও আপনি বলবেন এটা একটা গল্প? জি। কেন বলুন তো? সুধাকান্তবাবু আপনার কথা মতো একজন ধর্মপ্রাণ মানুষ, সাধু প্রকৃতির লোক। এই ধরনের একজন মানুষ বিপদে ঈশ্বরের নাম নেবে, গায়ত্রী মন্ত্র পড়বে। একজন নাস্তিক পর্যন্ত যে কাজটা করবে তিনি করেননি। ঘটনা সত্যি সত্যি ঘটলে তিনি তা অবশ্যই করতেন। যেহেতু ঘটনা বানানো, কাজে এই গুরুত্বপূর্ণ জিনিসটা বাদ পড়েছে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলাম। লোকটার উপর খানিকটা রাগ হচ্ছে। এক কথায় সে বলে দিল গল্প বানানো। মিসির আলি বললেন, আপনার সঙ্গে যখন গল্প করছিলেন তখন ভয় পেয়ে ভদ্রলোক মন্ত্রপাঠ শুরু করলেন, অথচ ওই রাতে করলেন না। ব্যাপারটা অদ্ভুত না? আমি বললাম, সুধাকান্তবাবু শুধু শুধু এরকম একটা গল্প বানাবেন কেন? এরকম একটা গল্প তৈরির পেছনে কোনো একটা কারণ থাকবে নিশ্চয়ই। তা তো থাকবেই। তারও আছে। কী কারণ? অনেক কারণ হতে পারে, তবে আমার যা মনে হয় তা হচ্ছে উনি নিঃসঙ্গ ধরনের মানুষ। এই যাতে একটা গল্প তৈরি করে নিজের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এটা একজন নিঃসঙ্গ মানুষের জন্য কম কথা নয়। মিসির আলি লোকটির প্রতি আমার ভক্তি হলো। লজিক বা যুক্তি নামক ব্যাপারটা সে কত শক্তিশালী হতে পারে, মিসির আলি তা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি বললাম, এই গল্পটা যে সত্যি এটা আপনি কখন স্বীকার করবেন? অর্থাৎ কোন প্রমাণ উপস্থিত করলে আপনি গল্পটা মেনে নেবেন? মিসির আলি হাসতে হাসতে বললেন, ওই মেয়েটির ডেড বডি যদি অন্যরা দেখে থাকে এবং কবর দেওয়া হয় বা দাহ করা হয়, তবেই আমি ঘটনাটা মেনে নেব। আমি আপনাকে খবরটা এনে দেব। আমি চিঠি লিখে খবরটা জোগাড় করব। আপনি আপনার ঠিকানা লিখে রেখে যান। মিসির আলি তার ঠিকানা লিখে রেখে চলে গেলেন। আশ্চর্য কাণ্ড, আজও তার পলিথিনের ব্যাগ ফেলে গেলেন। ব্যাগের ভেতর ছোট্ট একটা পাউরুটি, একটা কলা এবং এক টুকরো মাখন। গরমে সেই মাখন গলে ব্যাগময় ছড়িয়ে পড়েছে। চিঠি লিখলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হয়েছিল সেই মেয়ের বড় চাচাকে। আমার ধারণা ছিল ভদ্রলোক জবাব দেবেন না। যে পরিচয়ের সূত্র ধরে চিঠি লিখেছি সেই সূত্রে চিঠির জবাব দেওয়ার কথা নয়। ভদ্রলোক কিন্তু জবাব দিলেন, বেশ গুছিয়ে জবাব দিলেন। আপনার পত্র পাইয়াছি। এক নিতান্ত দুর্ভাগ্যজনক অবস্থায় আপনাদের সহিত পরিচয় হইয়াছিল। আপনি যে সেই পরিচয় মনে রাখিয়া পত্র দিয়াছেন তাহাতে কৃতজ্ঞ হইলাম। আপনি আমার ভাস্তি প্রসঙ্গে জানতে চাহিয়াছেন। 2 বৎসর আগে তাহার বিবাহ হইয়াছে। এই খবর তো আপনার জানা। সে এখন তার স্বামীর সহিত ইরাকে থাকে। তাহার স্বামী একজন ডাক্তার। আপনাদের দোয়ায় তাহারা ভালোই আছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি জানিতে চাহিয়াছেন তাহা সবই সত্য। কুকুরের কামড়ে ছিন্ন ভিন্ন বালিকাটির দেহ আমরা সবাই দেখিয়াছি। তাহার মৃতদেহ সৎকারে কোনো ব্যবস্থা হয় নাই, কারণ বালিকাটি হিন্দু কি মুসলিম তাহা জানা সম্ভব হয় নাই। ঘটনাটি সেই সময় জনমনে বিপুল আলোড়ন সৃষ্টি করিয়াছিল। অধিকার কি, আমরা ভালো আছি। আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি চিঠিটি ডাকযোগে মিসির আলির ঠিকানা পাঠিয়ে দিলাম। মনে মনে হাসলাম। অভ্রান্ত যুক্তিও মাঝে মাঝে অচল হয়ে যায়। এই চিঠিটা হচ্ছে তার প্রমাণ। চিঠি পাবার 3য় দিনের মাথায় মিসির আলি এসে উপস্থিত। আমি হেসে বললাম, কি গল্পটা এখন বিশ্বাস করলেন? মিসির আলি শুকনো গলায় বললেন, তাকে খুব চিন্তিত মনে হলো। আমি বললাম, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? মিসির আলি বললেন, আমি আপনার কাছ থেকে গল্পটা আবার শুনতে চাই। কেন? প্লিজ আরেকবার বলুন। আবার কেন? বলুন শুনি। আমি দ্বিতীয়বার গল্পটা শুরু করলাম। এক জায়গায় মিসির আলি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কত তারিখ বললেন? 12ই কার্তিক। এই তারিখে ঘটনাটা ঘটল। 12ই কার্তিক তারিখটা আপনার মনে আছে? হ্যাঁ আছে। প্রথমবার যখন আপনাকে গল্পটা বলি তখনও তো 12ই কার্তিকই বলেছিলাম বলে আমার মনে হয়। হ্যাঁ বলেছিলেন। আজও সেই একই তারিখ বলেন কি না তাই দেখতে চেয়েছি।
এই তারিখটা বেশ জরুরি। জরুরি কেন? বলছি কেন, তার আগে আপনি বলুন 12 তারিখটা আপনার মনে রইল কেন? এসব দিন তারিখ তো আমাদের মনে থাকে না। 12 তারিখ আমার বড় মেয়ের জন্মদিন, কাজেই সুধাকান্তবাবু 12 তারিখ বলা মাত্র আমার মনে গেঁথে গেল। তাছাড়া আমার স্মৃতিশক্তি ভালো। তাই তো দেখছি। এখন বলুন তারিখটা জরুরি কেন? যে বছরে ঘটনাটা ঘটল আমি সেই বছরে পঞ্জিকা দেখেছি। 12 তারিখ হচ্ছে 24 অক্টোবর। স্কুল ছুটি থাকে। ওই দিন লক্ষ্মী পূজার বন্ধ। কাজেই আপনার সুধাকান্তবাবু আপনাকে একটা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন ওই দিন স্কুল করেছেন। হয়তো উনিই তারিখটা ভুল বলেছেন। হ্যাঁ, তা হতে পারে। তবে আমি তার নিজের মুখে ঘটনাটা শুনতে চাই। আবার শুনতে চান? হ্যাঁ। কেন? ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। আমি বিরক্ত হয়ে বললাম, বিশ্বাস করতে না চাইলে করবেন না। আপনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা আছে? মিসির আলি বললেন, আপনি কি একটু যাবেন আমার সঙ্গে? কোথায়? ওই জায়গায়। কেন? তাহলে জেনে আসতাম তারিখটা 12 কিনা। আপনি কি পাগল নাকি ভাই? মিসির আলি বললেন, ব্যাপারটা খুব জরুরি, আমাকে জানতেই হবে। জানতে হলে আপনি যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনি যাবেন না? জি না, আজে বাজে ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। এটা আজে বাজে ব্যাপার না। আমার কাছে আজে বাজে। আমার যাবার প্রশ্নই ওঠে না। মিসির আলি মুখ কালো করে উঠে গেলেন। আমি মনে মনে বললাম, ভালো পাগলের পাল্লায় পড়েছি। লোকটা মনে হলো অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল সাইকোলজি করতে করতে নিজে ওই পর্যায়ে পৌঁছেছে। এরা দেখি বিপজ্জনক ব্যক্তি। মিসির আলি যে কী পরিমাণ বিপজ্জনক ব্যক্তি তা টের পেলাম দিন 10 পর। আমার ঠিকানায় মিসির আলি এক চিঠি এসে উপস্থিত। ভাই, আপনি কেমন আছেন? আমি সুধাকান্ত বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখা হয়নি। উনি তার দূর সম্পর্কের এক বোনের বাড়িতে চলে গিয়েছেন বলে দেখা হয়নি। শুনলাম তিনি সেখানে পুরো গরমের ছুটিটা কাটাবেন। যাই হোক, ওর অনুপস্থিতিতে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। থানায় গিয়ে থানার রেকর্ডপত্র দেখেছি। ওইখানে ঘটনার তারিখ 23 অক্টোবর, দিবাগত রাত, অর্থাৎ 11ই কার্তিক। কাজেই সুধাকান্তবাবু তারিখ বলে একটু ভুল করেছেন বলে মনে হয়। আমি স্থানীয় স্কুলের হেডমাস্টার সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ওই দিন সুধাকান্তবাবু ঠিক সারাদিন ক্লাস করেছেন। কাজেই সুধাকান্তবাবু মিথ্যা বলেননি, তারিখে ভুল করেছেন। তারিখ ভুল করা খুব অস্বাভাবিক নয়। ভদ্রলোকের স্মৃতিশক্তি তেমন ভালো না, কারণ আপনার মুখে শুনেছি দ্বিতীয়বার যখন তার সঙ্গে আপনার দেখা হলো তখন তিনি আপনাকে চিনতে পারেননি। থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম পোস্টমর্টেম করা হয়েছে কি। উনি বললেন পোস্টমর্টেমের মতো অবস্থা ছিল না, কুকুর সব ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে। ছিন্ন ভিন্ন কিছু অংশ ছড়িয়েছিল। গ্রামের অন্যরাও তাই বলল। মেয়েটি কোথাকার তাও জানা যায়নি। আমি এতদিন পর এসব খোঁজ করছি দেখে তারা প্রথমে একটু অবাক হলো, পরে আমাকে আগ্রহ করে সাহায্য করেছে। কারণ তাদের বলেছি আমার কাজই হচ্ছে রহস্যময় ঘটনা সংগ্রহ করা। গ্রামবাসীদের ধারণা মেয়েটির অশরীরী আত্মা এখন ওই বাড়িতে ঘুরে বেড়ায়। নানা রকম শব্দ শোনা যায়, মেয়েলি কান্না, দরজা জানলা আপনা আপনি বন্ধ হওয়া, এইসব। আমি ব্যাপারটা পরীক্ষা করার জন্য দুরাত ওই বাড়ির উঠোনে বসেছিলাম। তেমন কিছু দেখিনি বা শুনিনি। তবে একবার বাড়ির পিছনে মানুষ দৌড়ে যাবার শব্দ শুনেছি। এটা শেয়ালের দৌড়ে যাবার শব্দও হতে পারে। সারা জীবন শহরে মানুষ হয়েছি বলে এই জাতীয় শব্দের সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আপনাকে চিঠিতে সব জানাচ্ছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। ওখান থেকে এসে প্রবল জ্বরে পড়ে যাই। একবার রক্তবমি হয় বলে ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আছি মিডফোর্ড হাসপাতালে, ওয়ার্ড 233, বেড নাম্বার 17। আপনি যদি আসেন তাহলে খুব খুশি হব। সুধাকান্ত বাবু প্রসঙ্গে একটা জরুরি আলাপ ছিল। আশা করি আপনি ভালো আছেন। আমি এই চিঠি ফেলে দিলাম। একটা পাগল লোককে শুরুতে খানিকটা প্রশ্রয় দিয়েছি বলে আফসোস হতে লাগলো। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এই লোক আমার পিছনে জোকের মতো লেগে থাকবে এবং জীবনটা অস্থির করে তুলবে। তাকে হাসপাতালে দেখতে যাবার পিছনেও কোনো যুক্তি খুঁজে পেলাম না। দেখতে যাওয়া মানে তাকে প্রশ্রয় দেওয়া। দূরে দূরে থাকাই ভালো। দেখা হলে বলা যাবে চিঠি পাইনি। বাংলাদেশে চিঠি না পাওয়া এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার না, খুবই স্বাভাবিক। মজার ব্যাপার হচ্ছে হাসপাতালে নিতান্ত কাকতালীয়ভাবে মিসির আলির সঙ্গে আমার দেখা হয়ে গেল।
টেম্পোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আমার এক কলিগ পা ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেখে ফিরে আসছি, হঠাৎ শুনি পেছন থেকে চিকন গলায় কে যেন আমাকে ডাকছে, হুমায়ুন সাহেব, এই যে হুমায়ুন সাহেব। তাকিয়ে দেখি আমাদের মিসির আলি বিছানার সঙ্গে মিশে গেছে। গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চিচিয়ে আওয়াজ হচ্ছে। আজ একটু ভালোর বুঝি এই নমুনা। রক্ত পড়াটা বন্ধ হয়েছে, তবে ব্যথা সারেনি। ভাই বসুন, আপনি আমাকে দেখতে এসেছেন, বড় আনন্দ হচ্ছে। আসছেন না ভেবে ভাবছিলাম হয়তো চিঠি পাননি। আমি খানিকটা লজ্জিত বোধ করতে লাগলাম। একবার ইচ্ছে হলো সত্যি কথাটা বলি যে তাকে দেখতে আসিনি, ভাগ্যচক্রে দেখা হয়ে গেল। পরক্ষণে মনে হলো সব সত্যি কথা বলতে নেই। হুমায়ুন সাহেব। জি। বসুন ভাই, একটু বসুন। আমি বসলাম। মিসির আলি বললেন, আপনাকে দেখে ভালো লাগছে। একটা বিশেষ কারণে মনটা খুব খারাপ ছিল। বিশেষ কারণটা কি? 11 নম্বর বেডটার দিকে তাকিয়ে দেখুন। আলসারের পেশেন্ট, কিছু খেতে পারে না। হাসপাতাল থেকে যে খাবার দেয় সবটাই রেখে দেয়। তখন কি হয় জানেন? তার ছোট ভাই সেটা খায়, খুব তৃপ্তি করে খায়। দিনরাত বড় ভাইয়ের কাছে সে যে বসে থাকে, ওই খাবারের আশাতেই বসে থাকে। আজ কি হয়েছে জানেন? বড় ভাইয়ের শরীর বোধহয় একটু ভালো হয়েছে, সে তার খাবার সব খেয়ে ফেলেছে। ছোট ভাইটা অভুক্ত অবস্থায় সারাদিন বসে আছে। অসম্ভব কষ্ট হয়েছে আমার, বুঝলেন? চোখে পানি এসে গিয়েছিল। আমাদের দেশের মানুষগুলো এত গরিব কেন বলুন তো ভাই? আমি মিসির আলি প্রশ্নের জবাব দিতে পারলাম না। 11 নম্বর বেডের দিকে তাকালাম। 16-17 বছরের একজন যুবক অসুস্থ ভাইয়ের পাশে বসে আছে। আমি বললাম, ছেলেটি কি এখনো না খেয়ে আছে? হ্যাঁ, আমি নার্সের হাতে তার জন্য 50টা টাকা পাঠিয়েছিলাম, সে রাখিনি। বড়ই কষ্ট হচ্ছে ওমান সাহেব। আমি মিসির আলির হাত ধরলাম। এই প্রথম বুঝলাম মানুষটি আমাদের 8-10টি মানুষের মতো নয়। এই রোগা আতপাগলা মানুষটির হৃদয়ে সমুদ্রের ভালোবাসা সঞ্চিত আছে। এদের স্পর্শ করলেও পূর্ণ হয়। হুমায়ুন সাহেব। জি। এই খাতাটা আপনি মনে করে সঙ্গে নিয়ে যাবেন। কি খাতা? সুধাকান্ত বাবুর বিষয়ে এই খাতা অনেক কিছু লিখে রেখেছি, বাসায় নিয়ে মন দিয়ে পড়বেন। শরীরের এই অবস্থা আপনি সুধাকান্ত বাবুকে ভুলতে পারেননি? হাসপাতালে শুয়ে শুয়ে এটা নিয়েই শুধু ভাবতাম, কিছু করার ছিল না তো। অনেক নতুন নতুন পয়েন্ট ভেবে বের করেছি, সব লিখে ফেলেছি। ভালো করেছেন, এখন বিশ্রাম করুন। আমি খাতা নিয়ে যাচ্ছি, কাল আবার আসবো। মিসির আলি নিচু গলায় বললেন, একবার কি চেষ্টা করে দেখবেন ওই ছেলেটিকে বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায় কি না? আমি দেখব, আপনি এ নিয়ে ব্যস্ত হবেন না। আমি ব্যস্ত হচ্ছি না। চলে আসার আগে মিসির আলি বললেন, আপনি কষ্ট করে আমাকে দেখতে এসেছেন, আমি খুবই আনন্দিত। আমি আবার লজ্জা পেলাম। ব্যক্তিগত কাজ অনেক জমেছিল। মিসির আলি খাতা নিয়ে বসা হলো না। আমি তেমন উৎসাহ বোধ করছিলাম না। সামান্য গল্প নিয়ে এতটা বাড়াবাড়ির কোনো অর্থই আমি দেখি না। আমি লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বেশিরভাগ মানুষ সম্পূর্ণ অবহেলা করে, মাতামাতি করে তুচ্ছ বিষয় নিয়ে। মিসির আলিও নিশ্চয় এই গোত্রের। পরিবার পরিজনহীন মানুষের জন্য এর অবশ্য প্রয়োজন আছে, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, জীবন পার করে দেওয়া। এক রাতে শোবার আগে খাতা নিয়ে বসলাম। পাতা উল্টে আমার আক্কেল গুরুম। 186 পৃষ্ঠার ঠাস বুনন লেখা। সুকান্ত বাবু এবং তার গল্প নিয়ে যে এত কিছু লেখা যায় কে জানত। পরিষ্কার গোটা গোটা লেখা, প্রত্যেক খুব আরাম। অবাক হয়ে লক্ষ্য করলাম আমাকে নিয়ে তিনি 8 পৃষ্ঠা লিখেছেন। সে অংশটি প্রথম পড়লাম। শুরুটা এমন, নাম হুমায়ুন আহমেদ, বিবাহিত, 3 কন্যার জনক, পেশা অধ্যাপনা, বদমেজাজি, অহংকারী। অধ্যাপকের যেটা বড় ত্রুটি, অন্যদের বুদ্ধিমত্তা খাটো করে দেখা, ভদ্রলোকের তা আছে। এই ভদ্রলোকের স্মৃতিশক্তি ভালো। তিনি গল্পটি 2 বার আমাকে বলেছেন। 2 বারই এমনভাবে বলেছেন যে একটি শব্দ এদিক ওদিক হয়নি। তার কথাবার্তায় চিরকুমার সুধাকান্ত বাবুর প্রতি গভীর মমতা টের পাওয়া যায়। এই মমতার উৎস কী? সুধাকান্তবাবু এই ভদ্রলোককে ক্ষুধার্ত অবস্থায় চমৎকার কিছু খাবার রান্না করে খাইয়েছেন। এটাই কি একমাত্র কারণ? আমার মনে হয় সুধাকান্তবাবুর চেহারা, কথাবার্তাও ভদ্রলোকের উপর খানিকটা প্রভাব ফেলেছে। সুধাকান্তবাবু অতি অল্প সময়ে এই বুদ্ধিমান মানুষটিকে প্রভাবিত করেছেন। কাজেই ধরে নেওয়া যায় মানুষকে প্রভাবিত করার ক্ষমতা সুধাকান্তবাবুর আছে। আমরা তাহলে কি ধারণা করতে পারি না সুধাকান্তবাবু তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করেছেন?
সুধাকান্ত বাবুকে নিয়ে 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের শিরোনাম পূর্ব পরিচয়। এই অংশে সুধাকান্ত বাবুর পরিবারের যাবতীয় বিবরণ আছে। বাবার নাম, দাদার নাম, মার নাম, তারা কে কী করতেন, কেমন ছিলেন, কে কীভাবে মারা গেলেন, দেশ ত্যাগ করলেন কবে, কেন করলেন। এত তথ্য ভদ্রলোক কীভাবে জোগাড় করলেন, কেনই বা করলেন কে জানে। দ্বিতীয় অধ্যায়টির নাম সুধাকান্ত বাবু ও তার বাগদত্তা। এই অধ্যায়টি বেশ ছোট। পড়ে মনে হলো মিসির আলি তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেননি। তৃতীয় অধ্যায় সুধাকান্ত বাবুর চরিত্র এবং মানসিকতা নিয়ে। শুরুটা এমন: ভদ্রলোক নিজেকে সাধু শ্রেণীতে ফেলেছেন। শুরুতে তিনি বলেছেন সাধু সন্ন্যাসীর জীবনযাত্রায় তার আগ্রহ আছে। শ্মশানে শ্মশানে ঘুরতেন এবং স্থানীয় লোকজনও তাকে সাধু বাবা বলে। নিজের সাধু চরিত্রটির প্রতি ভদ্রলোকের দুর্বলতা আছে। এই দুর্বলতার কারণ কি? প্রকৃত সাধু শ্রেণীর লোক শুরুতে অন্যকে বলে না আমি সাধু। ইনি তা বলেছেন, কাজে ধরে নেওয়া যায় ইনি আমাদের মতো দোষগুণসম্পন্ন সাধারণ একজন মানুষ। তিনি নিঃসঙ্গ জীবন ঠিক পছন্দ করেন বলেও আমার মনে হয় না। অনেক রাতে বাড়ি ফেরেন, যাতে একা একা খুব অল্প সময় তাকে থাকতে হয়। একজন সাধক শ্রেণীর মানুষের চরিত্রের সঙ্গে ব্যাপারটা মিশ খায় না। মিসির আলি খাতা শেষ করতে করতে রাত 2টো বেজে গেল। পরিশিষ্ট অংশে ভদ্রলোক 6টি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন রহস্য উদ্ধারের জন্য এই প্রশ্নগুলোর জবাব জানা অত্যন্ত প্রয়োজন। এর 6টি প্রশ্ন পড়ে আমার মাথা ঘুরতে লাগলো। একই কাণ্ড! মিসির আলি সাহেবের খাতা আবার গোড়া থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম। 6টি প্রশ্নের কাছে এসে আবার চমকালাম। আমার মাথা ঘুরতে লাগলো। ইচ্ছে করলো এক্ষুনি ছুটে যাই মিসির আলির কাছে। মিসির আলি সাহেব আজ অনেক সুস্থ। চাদর গায়ে জড়িয়ে বিছানায় বসে আছেন। হাতে শিবরাম চক্রবর্তীর বই, জন্মদিনের উপহার। কিছুক্ষণ পড়ছেন, তারপর গাল দুলিয়ে হাসছেন। আবার পড়ছেন, আবার হাসছেন। আশেপাশের রোগীরা ব্যাপারটা বেশ মজা পাচ্ছে। আগ্রহ এবং কৌতূহল নিয়ে তারা দেখছে এই বিচিত্র মানুষটাকে। আমার দিকে চোখ পড়তেই মিসির আলি বললেন, শিবরামের বাঘের গল্পটা পড়েছেন? অসাধারণ। সকাল থেকে এখন পর্যন্ত 11 বার গল্পটা পড়লাম। তাই নাকি? আমার কি মনে হয় জানেন, হাসপাতালের রোগীদের জন্য এই জাতীয় বই ওষুধপত্রের সঙ্গে দেয়া দরকার। প্রাণ খুলে কয়েকবার হাসতে পারলে যে কোনো অসুখ অনেকটা কমে যায় বলে আমার ধারণা। আপনার তাহলে কমে গেছে? জি। আমি বললাম, আপনার খাতাটা কাল রাতে পড়ে শেষ করেছি। আমার মনে হয় যে 6টি প্রশ্ন আপনি তুলেছেন তার উত্তর জানা প্রয়োজন। প্রয়োজন তো বটেই। আমি আপনার সঙ্গে যাব এবং সুধাকান্ত বাবুর সঙ্গে কথা বলবো। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি জানতাম আপনি এই কথা বলবেন। আমি বললাম, কোনো একটা ভৌতিক গল্প শুনলেই কি আপনি এরকম করেন? সব রহস্য উদ্ধারের জন্য লেগে পড়েন? মিসির আলি হাস্যচোখ মাথা নাড়লেন। আমি বললাম, আপনি কি আপনার শোনা মতে ভৌতিক গল্পের রহস্য ভেদ করতে পেরেছেন? না, পারিনি। শতকরা 20 ভাগ ক্ষেত্রে কিছুই করতে পারিনি। আমার আরেকটা খাতা আছে, ওই খাতার নাম রহস্য খাতা। যেসব সমস্যা আমি সমাধান করতে পারিনি, রহস্য খাতায় সেসব লিখে রেখেছি। আপনাকে একদিন পড়তে দেব। ঠিক আছে, আপনার রহস্য খাতা একদিন পড়ব। কিংবা আপনি যদি চান তাহলে ওইখানকার একটা গল্প আপনাকে শোনাতে পারি। এখানেই বলবেন? অসুবিধা কি? হাসপাতালে একটা ক্যান্টিন আছে। ক্যান্টিনে বসে চা খেতে খেতে গল্পটা আপনাকে বলতে পারি। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে। একটা গল্প যদি শুরু করি তাহলে ভদ্রতার কারণে আপনি গল্প শেষ না করা পর্যন্ত বসে থাকবেন। এটাই হচ্ছে আমার লাভ। আপনার শরীরের এই অবস্থায় আপনি ক্যান্টিনে যেতে পারবেন? পারবো। আমাকে যতটা কাহিল দেখাচ্ছে ততটা কাহিল কিন্তু না। আসুন যাই। আমরা ক্যান্টিনে বসলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম হাসপাতাল নোংরা হলেও ক্যান্টিনটা বেশ পরিষ্কার। ভিড় আছে, তবে হইচই নেই। 2 ধরনের চা পাওয়া যাচ্ছে, 1 নম্বরি চা এবং 2 নম্বরি চা। 1 নম্বরি চা 1 টাকা করে, 2 নম্বরিটা 3 টাকা করে। মিসির আলি বললেন, একই চা 2 ধরনের কাপে দেওয়া হলো বলে 2 ধরনের দাম। এবং মজার ব্যাপার কি জানেন, সবাই কিন্তু বেশি দামের চাটা খাচ্ছে। গতকালও চা খেতে এসেছিলাম। একজনকে বলতে শুনলাম 1 নম্বরি চা মুখে দেওয়া যায় না, খানিকটা পানি গরম করে এনে দিয়ে দেয়। আমি বললাম, আপনি কি নিশ্চিত যে 2টা চা একই? হ্যাঁ নিশ্চিত, প্রমাণ করে দিতে পারি। করব?
না, প্রমাণ করতে হবে না, আপনার কথা আমি বিশ্বাস করছি। এখন আপনার গল্পটা বলুন। আপনার কি তাড়া আছে? না, তাড়া নেই, তবু বেশিক্ষণ হাসপাতালে থাকতে আমার ভালো লাগে না। মিসির আলি সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন। রহস্য খাতায় এই গল্পের নম্বর হচ্ছে 21, অর্থাৎ এটা 21 নম্বর গল্প। এর চেয়ে অনেক ভয়ঙ্কর গল্প আমার স্টকে আছে, তবে এটা বলছি কারণ এটা বলতে গেলে একটা ফার্স্ট হ্যান্ড স্টোরি। আমার নিজের জীবনে ঘটেনি, তবে যার জীবনে ঘটেছে সে আমার প্রিয় একজন মানুষ। ঘটনাটার সঙ্গে আমার যোগাযোগও প্রত্যক্ষ। মেয়েটি হচ্ছে আমার দুঃসম্পর্কের আত্মীয়, আমার মার মামাতো বোনের মেয়ে, গ্রামের মেয়ে। হোস্টেলে থেকে ময়মনসিংহ মোমেনুন্নেসা কলেজে পড়ত। সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ তার বিয়ে হয়ে যায়। খুব বড় ঘরে বিয়ে হয়। ছেলের অর্থবিত্ত এবং প্রতিপত্তির কোনো অভাব নেই। পরিবারটিও এদেশের নামকরা পরিবার। নাম বললে আপনি চিনবেন, তাই নাম বলছি না। শুধু ধরে নিন যে এদেশের রাজনীতিতে এই পরিবারটির প্রত্যক্ষ যোগ আছে। আপনি গল্পটা বলুন। বিত্তবান পরিবারের ব্যাপারে আমার আগ্রহ নেই, আমার নিজেরও নেই, এবং আমার ওই খালার মেয়েটিরও ছিল না। অত্যন্ত ক্ষমতাবান একটি পরিবারে বিয়ে হবার কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ পাল্টে গেল। কিছুদিন স্বামীর সঙ্গে ইউরোপ আমেরিকা ঘুরল। সে বছর পরীক্ষা দেওয়া হলো না, তার পরের বছরও হলো না, কারণ সে তখন কনসিভ করেছে। সমস্যা শুরু হলো তখন, যখন মেয়েটি বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলো। প্রতিটি স্বপ্নের মূল বিষয় একটি। ছোট একটা ছেলে এসে তাকে বলে, মা, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাকে এরা মেরে ফেলবে। যে রাতে আমার জন্ম হবে সে রাতে এরা আমাকে মারবে। তুমি আমাকে রক্ষা করো। বুঝতেই পারছেন গর্ভবতী একটি মেয়ের কাছে এই জাতীয় স্বপ্ন কতটা ভয়াবহ। মেয়েটি অস্থির হয়ে পড়ল। খেতে পারে না, ঘুমোতে পারে না, এবং প্রায় রোজই এই জাতীয় স্বপ্ন দেখে। আমার সঙ্গে মেয়েটির তখন যোগাযোগ হয়। আমি তাকে নানানভাবে বুঝিয়ে বলি যে এটা কিছুই না। গর্ভবতী মেয়েদের অবচেতন মনে একটা মৃত্যু ভয় থেকেই যায়। সেই ভয় নানাভাবে প্রকাশ পায়। তোমার বেলাও এভাবে প্রকাশ পাচ্ছে। মেয়েটির স্বামী বিষয়টি নিয়ে খুব বিব্রত বোধ করছে। সে ঠিক করে রেখেছিল যে মেয়েটির মনে শান্তির জন্য ডেলিভারি ব্যাপারটা এদেশে না করে বিদেশে কোনো হাসপাতালে করা হবে, কিন্তু সেটা সম্ভব হলো না। 8 মাসের শেষে হঠাৎ করে মেয়েটির ব্যথা উঠল। তাড়াহুড়ো করে তাকে নিয়ে যাওয়া হলো ঢাকার নামকরা একটি ক্লিনিকে। নর্মাল ডেলিভারি হলো। রাত 2টোয় মেয়েটি একটি পুত্র সন্তান প্রসব করল। মিসির আলি থামলেন, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, অনেকের সঙ্গে আমিও ক্লিনিকে অপেক্ষা করছিলাম। মেয়েটি আমার একজন রোগী, কাজে আমার খানিকটা দায়িত্ব আছে। ক্লিনিকের পরিচালক একজন মহিলা ডাক্তার। তিনি আমাকে ডেকে ভেতরে নিয়ে গেলেন এবং বললেন যে বাচ্চাটির জন্ম হয়েছে, তাকে একটু দেখুন। আমি দেখলাম। একটা গামলার ভেতর বাচ্চাটিকে শুয়ে রাখা হয়েছে। জেলিফিশ আপনি দেখেছেন কিনা জানি না। শিশুটির সমস্ত শরীর জেলিফিশের মতো স্বচ্ছ, থলথলে, গাঢ় নীল। শুধু মাথাটা মানুষের। মাথা ভর্তি রেশমি চুল, বড় বড় চোখ, হাত পা কিছু নেই। অক্টোপাসের মতো নল জাতীয় কিছু জিনিস কিলবিল করছে। আমি খুবই সাহসী মানুষ, কিন্তু এই দৃশ্য দেখে ভয়ে গা কাঁপতে লাগলো। ডাক্তার সাহেব বললেন, এই শিশুটিকে আপনি কি করতে বলেন? আমি বললাম, আমার বলা কিছু যায় আসে না। বাচ্চার বাবা মা কি বলেন? বাচ্চা মাকে জানানো হয়নি, তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাচ্চার বাবা চান না বাচ্চা বেঁচে থাকুক। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, এরকম অ্যাবনর্মাল বাচ্চা এমনিতেই মারা যাবে, আমাদের মারতে হবে না। প্রকৃতি এত বড় ধরনের অ্যাবনর্মালিটি সহ্য করবে না। আমি কিছু বললাম না। বাচ্চাটিকে ফুল স্পিড ফ্যানের নিচে রেখে দেওয়া হলো। প্রচণ্ড শীতের রাত, বাচ্চাটির মাথার উপর ফ্যান করছে। এতেই তার মরে যাওয়া উচিত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভোর 5টা দেখা গেল বাচ্চা দিব্যি সুস্থ। বড় বড় চোখে এদিক ওদিক তাকাচ্ছে, শীষ দেওয়ার মতো শব্দ করছে। ভোর 5:30টায় সবার সম্মতি নিয়ে বাচ্চাটিকে 100 সিসি এমাডোজোন ইঞ্জেকশন দেওয়া হলো। যে কোনো পূর্ণবয়স্ক লোকেতে মারা যাবে, কিন্তু তার কিছু হলো না। শুধু শীষ দেওয়ার ব্যাপারটা একটু কমে গেল। ভোর 6টায় দেওয়া হলো 50 সিসি অ্যাস্ট্রোজেন সলিউশন। বাচ্চাটা মারা গেল 6টা 20-এ। বাচ্চার মা জানতে পারল না, সে তখনও ঘুমে অচেতন। মিসির আলি গল্প শেষ করলেন। আমি বললাম, তারপর আবার কি? গল্প শেষ। বাচ্চাটার মার কি হলো? বাচ্চার মার কি হলো তা দিয়ে তো আমাদের প্রয়োজন নেই। রহস্য তো এখানে নয়। রহস্য হচ্ছে বাচ্চার মা যে স্বপ্নগুলো দেখতো সেখানে। সেই রহস্য আমি ভেদ করতে পারিনি। সুধাকান্তবাবুর রহস্য শেষ পর্যন্ত ভেদ করতে পারবো কিনা জানি না। আমার তো মনে হয় রহস্য ভেদ করেছেন। কাগজপত্রে করেছি।
কাগজপত্রের রহস্য ভেদ করা এক জিনিস, বাস্তব অন্য জিনিস। যখন সুধাকান্তবাবুর মুখোমুখি বসবো তখন হয়তো দেখব গুছিয়ে নানা জিনিস আনা হয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন, প্রকৃতির রহস্য পছন্দ করে না, সে নিজে কিন্তু খুব রহস্যময়। কবে যাবেন সুধাকান্তবাবুর কাছে? হাসপাতাল থেকে ছাড়া পেলেই যাব। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমি বললাম, অবশ্যই। রাত প্রায় 9টা। আমি এবং মিসির আলি সুধাকান্তবাবুর বাড়ির উঠানে বসে আছি। সুধাকান্তবাবু চুলায় চায়ের পানি চড়িয়েছেন। তিনি আমাদের যথেষ্ট যত্ন করছেন। মিসির আলিকে খুব আগ্রহ নিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখালেন, নানা গল্প করলেন। বাড়ি আগের মতোই আছে, তবে কামিনী গাছ দুটির একটি নেই, মরে গেছে। কুয়ার কাছে সারি বেঁধে কিছু পেয়ারা গাছ লাগানো হয়েছে, যা আগে দেখিনি। সুধাকান্তবাবু বললেন, চা খেয়ে আপনারা বিশ্রাম করুন, আমি খিচুড়ি চড়িয়ে দিচ্ছি। মিসির আলি অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, খিচুড়ি মন্দ হবে না, তাছাড়া শুনেছি আপনার রান্নার হাত অপূর্ব। আমাদের চা দিয়ে সুধাকান্তবাবু খিচুড়ি চড়িয়ে দিলেন। মিসির আলি বললেন, রান্না করতে করতে আপনি আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা বলুন, এটা শোনার জন্য এসেছি। আগেও একবার এসেছিলাম, আপনাকে পাইনি। জানি, খবর দিয়ে এলে থাকতাম, আমি বেশিরভাগ সময়ই থাকি। শুরু করুন। সুধাকান্তবাবু গল্প শুরু করলেন। ভৌতিক গল্পের জন্য চমৎকার একটা পরিবেশ। অন্ধকার উঠোন, আকাশে নক্ষত্রের আলো। উঠোনের উপর দিয়ে একটু পরপর হাওয়া বয়ে যাচ্ছে। একটা তক্ষক ডাকছে। তক্ষকের ডাক বন্ধ হবার সঙ্গে সঙ্গে অসংখ্য ঝিঝি পোকা ডেকে উঠছে। ঝিঝি পোকা থামতেই তক্ষক ডেকে ওঠে। তক্ষকরা চুপ করতেই ডাকে ঝিঝি পোকা। অদ্ভুত কনসার্ট। সুধাকান্ত গল্প বলে চলেছেন। মিসির আলি মাঝে মাঝে তাকে থামাচ্ছেন। গভীর আগ্রহে বলছেন, এই জায়গাটা দয়া করে আরেকবার বলুন, অসাধারণ অংশ, গা শিউরে উঠছে। সুধাকান্তবাবু তাতে বিরক্ত হচ্ছেন না। সম্ভবত মিসির আলির গভীর আগ্রহ তার ভালো লাগছে। যেখানে মেয়েটি সুধাকান্তবাবুর পা কামড়ে ধরে, সেই অংশ মিসির আলি 3বার শুনলেন। শেষবার গভীর আগ্রহে বললেন, আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন মেয়েটি পেছন থেকে আচমকা আপনাকে কামড়ে ধরল? জি। হাত দিয়ে ধরল না, আঁচড়ও দিল না, শুধু কামড়ে ধরল? জি। দেখি কামড়ের দাগটা। তিনি কামড়ের দাগ দেখালেন। মিসির আলি পায়ের দাগ পরীক্ষা করলেন। জড়ানো গলায় বললেন, কি অদ্ভুত গল্প। তারপর কি হলো? সুধাকান্তবাবু গল্পে ফিরে গেলেন। একসময় গল্প শেষ হলো। সুধাকান্তবাবু বললেন, খিচুড়ি নেমে গেছে, আপনারা কি এখন খাবেন? রাত মন্দ হয়নি কিন্তু। মিসির আলি বললেন, জি, খেয়ে নেব। আপনাকে দুটো একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। জিজ্ঞেস করুন। মেয়েটি শুধু কামড়ে ধরল, হাত দিয়ে আপনাকে ধরল না কেন? আমি কি বলবো বলুন, আমার পক্ষে তো জানা সম্ভব না। আমার কিন্তু মনে হয় আপনি জানেন। সুধাকান্তবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, আপনার গল্পের সবচেয়ে দুর্বল অংশ মেয়েটির কামড়ে ধরা। মেয়েটি কিন্তু পেছন থেকে আপনাকে কামড়ে ধরেনি। পায়ের দাগ দেখে বোঝাই যাচ্ছে কামড়ে ধরেছে সামনে থেকে। আপনার দাগ ভালোভাবে পরীক্ষা করলেই তা বোঝা যায়। আপনাকে আক্রমণ করার জন্য মেয়েটি তার হাত ব্যবহার করেনি। কারণ একটাই, সম্ভবত তার হাত পেছন থেকে বাঁধা ছিল, তাই নয় কি? সুধাকান্তবাবুর চোখের দৃষ্টি তীক্ষ্ণ হলো। একটি কথাও বললেন না। মিসির আলি বললেন, আপনার গল্পে একটা কুকুর আছে, পাগলা কুকুর। হাইড্রোফোবিয়ার কুকুর কিছুই খায় না, অসহ্য যন্ত্রণায় মৃত্যুর জন্য অপেক্ষা করে। অথচ এই কুকুরটা আস্ত একটা মেয়েকে খেয়ে ফেলল। 5টা সুস্থ কুকুরের পক্ষ যা সম্ভব নয়। আপনি অসাধারণ একটা ভূতের গল্প তৈরি করেছেন, কিন্তু গল্পে অনেক ফাঁকফোকর রয়ে গেছে, তাই না? সুধাকান্ত বিড়বিড় করে কি যেন বলল। আমি কাঠ হয়ে বসে রইলাম। কি শুনছি এসব? মিসির আলি লোকটি এসব কি বলছে? মিসির আলি বললেন, ব্যাপারটা কী হয়েছিল আমি বলি। আপনি চিরকুমার একজন মানুষ। আপনার মনে আছে অবদমিত কামনা বাসনা। মহাপুরুষরাও এই কামনা বাসনার ঊর্ধ্বে নয়। কিভাবে যেন অল্প বয়সী একজন কিশোরীকে আপনার ঘরে নিয়ে এলেন। এ মেয়েটি কীভাবে এলো বুঝতে পারছি না। বাড়ি থেকে পালিয়ে আসতে পারে বা অন্য কিছু হতে পারে, এই অংশটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, মেয়েটিকে আপনার ঘরে নিয়েই আপনি তার হাত বেঁধে ফেললেন।
মেয়েটির চিৎকার কান্নাকাটি আশেপাশে কেউ শুনল না, কারণ আশেপাশে শোনার মতো কেউ নেই। মেয়েটি নিজেকে রক্ষা করবার জন্য আপনাকে কামড়ে ধরল। এই একটি অস্ত্রই তার কাছে ছিল। অবশ্য মেয়েটি নিজেকে রক্ষা করতে পারল না, শেষ পর্যন্ত মারা গেল। আপনি তার মৃতদেহ ঘরেই ফেলে রাখলেন, দরজা জানালা খুলে রাখলেন, যাতে শেয়াল কুকুর শবদেহটা খেয়ে ফেলতে পারে। একদিনে তো একটা মানুষ শেয়াল কুকুরে খেয়ে ফেলতে পারে না, হয়তো 2 দিন বা 3 দিন লাগলো। এই সময়টা আপনি নষ্ট করলেন না, ঠান্ডা মাথায় ভাবলেন, ভেবে ভেবে অসাধারণ একটা গল্প তৈরি করলেন। সেই গল্পে সূত্র আছে, কুকুর আছে, অশরীরী আত্মীয়রা আছে। কি সুধাকান্তবাবু, আমি ঠিক বলিনি? দিন, এখন খাবার দিন, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নেব। আমি অবাক হয়ে দেখলাম সত্যি সত্যি মিসির আলি খেতে বসেছেন। সুধাকান্তবাবু তাকে থালা এগিয়ে দিচ্ছেন। মিসির আলি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খাবেন না? আমি বললাম, না, আমার খিদে নেই। মিসির আলি খেতে খেতে বললেন, সুধাকান্তবাবু, আপনার বিরুদ্ধে কেস দাঁড় করবার মতো কিছু আমার হাতে নেই। যেসব কথা আপনাকে বলছি সেসব আমি কোর্টে টেকাতে পারবো না, আমি সে চেষ্টাও করব না। কাজে আপনার ভয়ের কিছু নেই। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি থানায় গিয়ে অপরাধ স্বীকার করবেন। আচ্ছা, মেয়েটার নাম কি ছিল? সুধাকান্তবাবু গম্ভীর গলায় বললেন, বিনতি। ওর নাম বিনতি। ও আচ্ছা, বিনতি। মিসির আলি খুব আগ্রহ করে খাচ্ছেন। আমি দূর থেকে তাকে দেখছি। সুধাকান্তবাবুও দেখছেন। তার চোখে পলক পড়ছে না, সে পলকহীন চোখে গভীর বিস্ময়। মিসির আলি বললেন, খিচুড়ি তো ভাই অপূর্ব হয়েছে। আমাকে রেসিপিটা দেবেন তো? আমি আপনার মতো একা একা থাকি, মাঝে মাঝে খিচুড়ি রান্না করব। বলেই মিসির আলি বিচিত্র ভঙ্গিতে হাসলেন। আমি এর আগে এত অদ্ভুতভাবে কাউকে হাসতে শুনিনি। গায়ে কাঁটা দিয়ে উঠল। পরিশিষ্ট। আমার অধিকাংশ গল্পের শেষ থাকে না বলে পাঠক পাঠিকারা আপত্তি তোলেন। এই গল্পের আছে, সুধাকান্তবাবু তার অপরাধ স্বীকার করে থানায় ধরা দিয়েছিলেন। বিচার শুরু হবার আগেই থানা হাজতে তার মৃত্যু হয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি গল্প বৃহন্নলা, শেষ পর্ব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি। আল্লাহ হাফেজ।